একজন জমিদার শুধুমাত্র গাছের আম পাড়া নিয়ে ছোট্ট একটি বাচ্চাকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে একটা লোক তার মেয়ের প্রেমের সম্পর্কটাকে মেনে নিতে না পেরে সেই ছেলেটিকেই খুন করে বসে। অন্য একটি বাড়িতে নববধূর সাথে বাসরাতে এমন কিছু হয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এইদিকে একজন সাধারণ মহিলা তার মেয়েকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত কি করেছিল সে সবকিছু থাকবে আপনার কল্পনার বাইরে। এই ঘটনাগুলোর শেষ পর্যন্ত কি হয়েছিল আর এগুলোর মধ্যে সম্পর্কই বা কী ছিল? আসলে এই মুভির শেষটা আপনার কল্পনার বাইরে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৪ সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি ওয়ান্স আপন এ টাইম ইন মাদ্রাস। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভি শুরুর আগে ছোট্ট একটি কথা বলে নেই। আমার প্রথম চ্যানেল ফিল্মের গল্পে ২ বছর আগের ভিডিওতে স্ট্রাইক এসেছে, যার ফলে হয়তোবা চ্যানেলটি আর থাকবে না। তাই এখন থেকে রেগুলার এই চ্যানেলেই আমি ভিডিও আপলোড করে যাব। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতদিনের কষ্টের ফসল এভাবে হারিয়ে ফেলাটা সত্যিই খুব কষ্টের। তাই এই দুঃসময়ে আপনাদের সাহায্য কামনা করছি। তাই আমার ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে গ্রো করতে পাশে থাকবেন। আশা করি এই চ্যানেলটাকেও আপনারা ফিল্মের গল্পের মতোই ভালোবাসবেন এবং বড় করে তুলবেন। যাই হোক, গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই রংরাজ নামের একজন লোককে দেখানো হয়, যার বিশাল বড় একটি আমের বাগান ছিল। আর ঠিক তার পাশেই ছিল এক বিশাল বড় বস্তি। আর তার কিছুটা দূরে ছিল একটা স্কুল। বস্তির বেশিরভাগ ছেলেমেয়েরাই সেখানে যেয়ে পড়াশোনা করত। আর স্কুলের বাচ্চারা যাওয়া আসার সময় এই আম বাগানটা সবসময়ই দেখত। তাই গাছে ধরে থাকা আমগুলোর প্রতি তাদের লোভ সবসময়ই থাকত। তো সেই বস্তিরে একটা ছেলে ছিল যার নাম সুদর্শন। সুদর্শনও যখন স্কুলে যাওয়া আসা করত তার নজর থাকত রংরাজের আম বাগানের আমগুলোর দিকে। যদিও রংরাজ সেসব বাচ্চাগুলোকে বারবার সাবধান করে দিয়েছিল তারা যেন আম বাগানে সেই আমগুলোর দিকে নজর না দেয়, কিন্তু বাচ্চারা কি কারো বাধা নিষেধ মানে তারা প্রত্যেকদিন স্কুলে যাওয়া আসার সময় সেই আমবাগানে ঢিল মারত। আর এতে রংরাজ প্রচণ্ড বিরক্ত ছিল। একদিন সুদর্শন সুযোগ বুঝে সেই আম গাছে উঠে যায় আম পাড়ার জন্য। আর এটা যখন রংরাজ দেখতে পায় সে তার মেজাজ হারিয়ে ফেলে। প্রচণ্ড রাগে ক্ষোভে সে তার গান নিয়ে একটা গুলি করে বসে, আর সেই গুলিটা সুদর্শনের বুক চিরে যায়। এদিকে পুলিশ অফিসার ঈশ্বরী এই কেসটা ইনভেস্টিগেশন করতে থাকে, কারণ সুদর্শন সেখানেই মারা গিয়েছিল। কিন্তু এই কেসটা খুবই টাফ হয়ে যায়, কারণ সুদর্শনের গায়ে সেই বুলেটটা ছিল না। বুলেটটা শরীরের এপার ওপার হয়ে বের হয়ে গিয়েছিল, যার ফলে খুনিকে ধরা ঈশ্বরীর পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। এদিকে মিডিয়াতে নিউজটা ছড়িয়ে পড়ে, আর সেই নিউজ দেখার পরে রংরাজ ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে তার ভুল হয়ে গেছে। আর এখন যদি সে ধরা পড়ে যায় তাহলে সে শেষ হয়ে যাবে। আর এই জন্য সেই গানটা সে ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়, কিন্তু সেটা পানিতে পড়ে না। সেখানে যে একটা থার্মাকয়েলের উপরে সে গানটা পড়ে এবং ভাসতে ভাসতে সেই গানটা অন্য কোথাও যেতে শুরু করে। আর একটা সময় থার্মাকয়েলের সেই বক্সটা ভাসতে ভাসতে নদীর এক কিনারায় চলে আসে। দেখা যায় সেই গানটা কেউ উঠিয়ে নেয়, কিন্তু কে ওঠায় সেটা আমাদের দেখায় না। এরপরে মাধবী নামের এক নববধূকে দেখানো হয়, যেখানে আজকে তাদের বিয়ে হয়েছিল। আর তার স্বামীর নাম অরবিন্দ। সেই বাড়িতে একটা কাজের লোকও ছিল, সম্পদ। আর এই সম্পদকে দেখা যায় সে বারবার মাধবীর দিকে কোনো চোটে তাকাচ্ছিল। মাধবীও এটা লক্ষ্য করে, কিন্তু এই বিষয়টা সে এড়িয়ে চলে, কারণ মাধবী তার ফার্স্ট নাইট নিয়ে অনেক খুশি ছিল। মাধবী এরপরেই বাসর ঘরে চলে আসে, আর একটা সময় সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সেখানে অরবিন্দ চলে আসে, আর এরপরেই তারা ঘনিষ্ঠ হয়। এরপরেই সাবিত্রী নামের একজন মহিলাকে দেখানো হয়, যে ময়লা সংগ্রহের কাজ করে। আর তার একটি মেয়ে ছিল, আরতি। আরতি কোনো স্বাভাবিক মেয়ে ছিল না, কারণ সে ছিল ট্রান্সজেন্ডার। আর এই আরতির স্বপ্ন ছিল সে একজন ডক্টর হবে। আর এই জন্য সাবিত্রী দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করতে থাকে, যাতে করে সে তার মেয়েকে ডক্টর বানাতে পারে। আর সাবিত্রী আরতির পড়াশোনার জন্যই মূর্তি নামের একজন লোকের কাছ থেকে ৮০,০০০ টাকা লোন নিয়েছিল। আর এই মূর্তি যেন তেন কোনো লোক নয়, তার লোন পরিশোধ করার জন্য বা সংগ্রহের জন্য সে যা খুশি তাই করতে পারত। আর এই বিষয়টা সাবিত্রীও খুব ভালো করে জানে, আর এজন্য সে সবসময় ভয়ে থাকে যে তার কাছে মূর্তির লোন পরিশোধ করার জন্য সেই ৮০,০০০ টাকা ছিল না। তাহলে এখন সে কি করবে? মূর্তি যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। আর এটা নিয়ে সাবিত্রী সবসময় ভয়ে ভয়ে থাকে। এর পরের গল্পে রাজাকে দেখানো হয়, যেখানে সে একজন ডক্টরের সাথে কথা বলছিল।
আসলে রাজার স্ত্রী রিচেলের অনেকদিন ধরেই কিডনি প্রবলেম ছিল, আর সেই প্রবলেমটা এখন এমন স্টেজে এসে দাঁড়িয়েছে যেখানে রিচেলের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে, তবে সে বাঁচবে, নয়তোবা সে মারা যাবে, তাকে বাঁচানো যাবে না। কিন্তু এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে অনেক টাকা লাগবে। যদিও রাজার কাছে রিচেলের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার জন্য কিডনি ডোনার জোগাড় হয়ে গেছে, কিন্তু তারপরও অপারেশনটা করতে কমপক্ষে ১৫ লাখ টাকা লাগবে। টাকার অ্যামাউন্টটা শুনতেই রাজা চিন্তায় পড়ে যায়। ১৫ লাখ টাকা, একটা দুটো টাকা নয়, এতগুলো টাকা জোগাড় করা মুখের কথা নয়। এখন সে কি করবে? তার থেকেও বড় দুশ্চিন্তার বিষয় হচ্ছে এই ১৫ লক্ষ টাকা তাকে কালকের মধ্যেই জোগাড় করে হসপিটালে জমা দিতে হবে। কি করবে সে? এরপরেই রাজা রেচেলের সাথে দেখা করতে আসে। রেচেল তার মুখ দেখে বুঝতে পেরে যায় তার কিডনি ট্রান্সপ্ল্যান্টের টাকা জোগাড় করা নিয়ে হয়তোবা রাজার সমস্যার মধ্যে রয়েছে। এজন্য রিচেল রাজাকে বলে, তুমি একবার আমার ফ্যামিলির কাছে যাও, সে নিশ্চয়ই আমাদেরকে মানা করবে না। কিন্তু রাজা বলে, না, তারা কেউ আমাকে কখনো সাহায্য করবে না। এই কথাটা বলার একটা কারণও ছিল। কারণটা হচ্ছে রাজা ইতোমধ্যে তার সব আত্মীয়-স্বজনদের কাছে হাত পেতেছে, সাহায্য চেয়েছে, কিন্তু কেউ একটা টাকা দিয়েও সাহায্য করেনি। এটারও আরও একটা কারণ ছিল। আসলে রাজা আর রিচেল ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল, আর এই জন্য তাদের সব আত্মীয়-স্বজনরা তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করেছিল। আসলে তাদের এই বিয়েতে রিচেলের বাবার একদমই মত ছিল না কোনো কারণে। কিন্তু রিচেলের বাবা যখন দেখতে পায় যে রিচেল রাজাকে ছাড়া থাকবেই না এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তখন রিচেলকে সে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর সেই থেকে রিচেল আর রাজা আলাদা হয়ে একসাথেই রয়েছে। এরপরেই অনিতা নামের একটি মেয়েকে দেখানো হয় যে অন্য কাস্টের একটি ছেলেকে ভালোবাসত। আর এটা যখন অনিতার বাবা জানতে পেরে, তখন সে একেবারেই এই সম্পর্কের বিরুদ্ধে চলে যায়। যদিও অনিতা তার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু অনিতার বাবা কোনোভাবেই বুঝতে চাইছিল না। বরঞ্চ সে অনিতাকে ব্ল্যাকমেল করে, ইমোশনালি ব্ল্যাকমেল, যাতে করে সেই ছেলেটাকে সে ছেড়ে দেয়। অনিতার বাবা বাইরে কোথাও যাচ্ছিল, তখনই তার ছেলে তাকে কল করে আর বলে, অনিতা আমাদের পরিবারের বিরুদ্ধে যে, তোমার বিরুদ্ধে যে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করছে। অনিতা এখন কোর্টে এসেছে কোর্ট ম্যারেজ করার জন্য। এটা শুনে অনিতার বাবা প্রচণ্ড রেগে যায়। সে তার ছেলেকে বলে, তুমি এখনই কোর্টে যাও, আমিও সেখানে আসছি। আর এই জন্য অনিতার বাবা প্রচণ্ড জোরে জোরে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু জোরে গাড়ি চালাতে যেয়ে অনিতার বাবা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। আসলে তার গাড়িটা কার্তিক নামের একটি লোকের বাইকের সাথে টক্কর লেগে যায়, যার ফলে কার্তিকের বাইকটা নষ্ট হয়ে যায়, সেটি স্টার্ট হচ্ছিল না। অন্যদিকে অনিতার বাবা কার্তিকের কাছে ক্ষমা চায় আর আফসোস করতে থাকে যে বিনা কারণে সে একটি লোককে অ্যাক্সিডেন্ট করে বসল। এদিকে কার্তিকের বাইক যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য সে অনিতার বাবার কাছে আসে আর বলে, আমি ম্যারেজ কোর্টে যাব, আপনি কি আমাকে সেখানে একটু নামিয়ে দেবেন? অনিতার বাবা যেহেতু সেখানেই যাচ্ছিল, সে কার্তিককে উঠিয়ে বসতে বলে এবং কার্তিকই সেই গাড়িটা ড্রাইভ করতে শুরু করে। যেতে যেতে তারা দুজন কথা বলছিল। হঠাৎ করেই অনিতার বাবা কার্তিককে জিজ্ঞেস করে, তুমি ম্যারেজ কোর্টে কেন যাচ্ছ? কার্তিক বলে, আজকে আমি এবং আমার গার্লফ্রেন্ড বিয়ে করব। আসলে আমার প্রেমিকার পরিবার থেকে আমাদের এই সম্পর্কটা মেনে নিতে চাইছে না, আর এই জন্যই আমরা বিয়ে করে নেব। আর এটা শুনে অনিতার বাবা আরও রেগে যায়। সে বলে, আজকালকার বাচ্চাদের কি হয়েছে? তারা কি মনে করে তাদের পরিবারকে? যখন যা চাইবে তারা তাদের ইচ্ছে মতো বিয়ে করে নেবে। পরিবারকে জানানোর মতো প্রয়োজন মনে করবে না। পরিবার কি কোনো ছেলে খেলা নাকি? কালচার আর ট্রেডিশন বলেও তো একটা কথা আছে। এইসব কিছু শোনার পরে কার্তিক বুঝতে পারে যে অনিতার বাবা ভিন্ন মাইন্ডের একজন মানুষ, আর এটা নিয়ে দুজনের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়। তখনই অনিতার ভাই তার বাবাকে কল করে আর বলে, আমি ম্যারেজ কোর্টে পৌঁছে গিয়েছি, অনিতার প্রেমিক এখনো আসেনি, অনিতা এখানে বসে রয়েছে। অনিতার বাবা বলে, ঠিক আছে, তুমি ওর উপরে নজর রাখো, এখনো কিছু করো না, আমি দেখতে চাই আসলে ওর প্রেমিককে, যে ওকে জোর করে বিয়ে করে নিচ্ছে। ফোন রাখার পরে অনিতার বাবা এবং সেই কার্তিকের মধ্যে আবারও সেই বিষয়টা নিয়ে তর্ক চলতে থাকে। এদিকে আবারও সাবিত্রীকে দেখানো হয় যে কোনোভাবেই মূর্তির লোন পরিশোধ করার জন্য টাকা জোগাড় করতে পারছিল না, আর এই জন্য সাহায্য চাওয়ার জন্য যে যাজ্ঞ নামের একটা লোকের কাছে আসে। আর এই যাজ্ঞ আগে মূর্তি হয়ে কাজ করত, আর সে সাবিত্রীর বন্ধু। যাজ্ঞ আসলে জানে যে মূর্তি কতটা ভয়ঙ্কর লোক, আর সে টাকা উঠানোর জন্য কি কি করতে পারে। আর এই জন্য তারা দুজনে মিলে সে লোনের টাকা জোগাড় করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা কোনো টাকা জোগাড় করতে পারে না।
আর এই জন্য একটা সময় দেখা যায় সাবিত্রী একটা গান কোথাও থেকে পেয়ে যায়, আর সেই গানটা সে জাগ্গুকে দেয় আর বলে, এটা আমরা বিক্রি করে দেব, আর এ থেকে যে টাকাটা পাবো সেটা দিয়ে আমি মূর্তির লোন পরিশোধ করে দেব। কিন্তু গান বিক্রি করা তো এত সহজ নয়। জাগ্গু সেই গানটা নিয়ে তার পরিবর্তে সাবিত্রীকে 40,000 টাকা দেয় আর বলে, এই টাকাটা আপাতত মূর্তিকে দাও, আর বাকি টাকাটা আমরা তাকে পরে দিয়ে দেব। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মূর্তি তার টাকা জোগাড় করার জন্য একেবারে নিচে নেমে যায়। সে আরতিকে রেপ করে, শারীরিকভাবে নির্যাতন করে, আর এটা যখন সাবিত্রী জানতে পারে সে হতবাক হয়ে যায়। আরতি ভাবতে থাকে তার জন্যই তার মেয়ের আজকের এই অবস্থা। এরপরেই রাজাকে দেখানো হয় যে রিচেলের বাবা মার কাছে আসে টাকা চাওয়ার জন্য। রিচেলের অবস্থা জানার পরেও রিচেলের বাবা মা একটা টাকা দিয়েও সাহায্য করে না, বরং রাজাকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়। এরপরে রাজা তার এক কাজিনের কাছে আসে এবং সেখান থেকে অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করতে পারে। কিন্তু তারপরও কাজিনের ওয়াইফ রাজার অটোরিকশাটাকে তাদের কাছে রেখে দেয়। আর এতে রাজা একটা কথা অনেক ভালো করে বুঝে যায়, বিপদের সময় কেউ আপনজন নয়, বরং আপনজনেরাই নিজেদের স্বার্থ দেখতে শুরু করে। রাজা বুঝতে পারে সে যে টাকা জোগাড় করেছে সে টাকায় তার স্ত্রী রিচেলের জীবন কখনো সে বাঁচাতে পারবে না। আর এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে ভুল পথে পা বাড়াবে। সে তার আগের বসের সাথেও যোগাযোগ করে, কারণ তার আগের বস অপরাধ জগতের সাথে যুক্ত ছিল। সেই লোকটা রাজাকে বলে, তোমাকে একটা খুন করতে হবে। কিরণ নামের একজন মহিলাকে খুন করার জন্য কন্ট্যাক্ট দেওয়া হয় রাজাকে, যে একজন সোশ্যাল ওয়ার্কার। রাজাও এই খুনটা করার জন্য রাজি হয়ে যায়। সে তার বসের কাছ থেকে গানটা নিয়ে নেয় আর কিরণকে ফলো করতে থাকে, আর একটা সময় কিরণকে শুট করে মেরে ফেলে। এরপরে আবারও মাধবীকে দেখানো হয়। মাধবী আসলে তার হাজব্যান্ডের কাছ থেকে যতটুকু ভালোবাসা পাওয়ার কথা, অর্থাৎ একজন ওয়াইফ তার হাজব্যান্ডের কাছে মিনিমাম যতটুকু ভালোবাসা পাওয়ার কথা সেটা পাচ্ছিল না। আর এতে মাধবী অনেক হতাশ ছিল। সে আরিভিন্দের সাথে বাসুরাত সহ রাতের বেলা অনেকবারই ঘনিষ্ঠ হয়েছে, কিন্তু দিনের বেলা যখনই আরিভিন্দের কাছে মাধবী যেত সে অন্য এক আরিভিন্দকে আবিষ্কার করত। এই আরিভিনকে তার কাছে বড্ড অচেনা লাগত, আর এটা নিয়ে সে খুব টেনশনে ছিল। আর এর 1 মাস পরে মাধবী প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু তারপরও মাধবী খুশি ছিল না। এরপরে একদিন হঠাৎ করে রাতের বেলা মাধবীর যখন ঘুম ভাঙে সে দেখতে পায় আরভিন তার পাশে ছিল না, বেডে শুয়েছিল না। এই জন্য আরভিনকে খুঁজতে শুরু করে, আর খুঁজতে খুঁজতে সে নিচে চলে আসে। আর তখনই সে অবাক হয়ে দেখতে পায় একটা রুমের ভেতরে আরভিন্দ এবং সম্পদ ঘনিষ্ঠ অবস্থায় ছিল। আসলে আরভিন্দ গিয়েছিল, আর তারা দুজনেই একে অপরকে ভালোবাসত। কিন্তু এই কথাটা আরভিন্দ কখনোই মাধবীকে বলেনি। মাধবীকে দেখে সেখানে আরভিন্দ অনেক লজ্জায় পড়ে যায়, আর মাধবীকে আরভিন্দ বলে, আমি ছোটবেলা থেকে মেয়েদের প্রতি কোনো আকর্ষণ ফিল করি না। আর এই কথাটা শুনে মাধবী অবাক হয়ে যায়, আর সাথে সাথে আমরাও। কারণ আরভিন্দ যদি মাধবীর প্রতি আকৃষ্টই না হয় তাহলে তার সাথে ঘনিষ্ঠ কে হলো, আর তার পেটে কার বাচ্চা, এটা মাধবীও ভাবতে শুরু করে। এই 4টি কাহিনীর শেষ কিভাবে হয়েছিল সেটাই এখন দেখানো হবে। আর হল্প করে বলতে পারছি, এই ঘটনাগুলোর শেষ কিভাবে হয়েছিল সেটা আপনি আন্দাজ করতে পারবেন না। এদিকে অনিতার বাবা এবং কার্তিককে দেখানো হয়, যাদের তর্ক বিতর্ক থেমে গেছে। এখন তারা একে অপরের মতামত রাখছে। কার্তিক তার প্রেমিকাকে কতটা ভালোবাসে সেটা বোঝানোর জন্য অনিতার বাবাকে তাদের ভালোবাসার গল্প বলতে শুরু করে, যে তাদের প্রথম দেখা হয়েছিল যখন তার প্রেমিকা কলেজে জুনিয়র হিসেবে অ্যাডমিশন নিতে এসেছিল। আর তখন তাদের দুজনের মধ্যে দেখা হয়েছিল। প্রথমে তার প্রেমিকা ভেবেছিল কার্তিক একেবারেই বাজে প্রকৃতির গুন্ডা একজন ছেলে, কিন্তু পরে সে বুঝতে পারে যে কার্তিক ওপর থেকেই এমন, ভেতর থেকে সে আসলে খুব ভালো একজন মানুষ। আর এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর একটা সময় তারা একে অপরকে প্রচণ্ড ভালোবেসে ফেলে। কার্তিক ধীরে ধীরে তার প্রেমিকাকে কতটা ভালোবাসে সেটা বোঝানোর জন্য তাদের ভালোবাসার গল্পের ছোট থেকে ছোট জিনিসটাও খুলে বলতে থাকে অনিতার বাবাকে। আর এই সবকিছু শোনার পরে অনিতার বাবা প্রচণ্ড রেগে যেতে থাকে। কারণটা হচ্ছে অনিতার বাবা এতক্ষণে ভাবতে শুরু করে দিয়েছে কার্তিকই সেই ছেলে যাকে অনিতা আজকে ম্যারেজ কোর্টে বিয়ে করতে যাচ্ছে। অর্থাৎ অনিতার বয়ফ্রেন্ড হচ্ছে কার্তিক, যার পাশে সে বসে রয়েছে। আর এটা বোঝার পরে অনিতার বাবা নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারে না, সে কি করবে বুঝতে পারে না। অন্যদিকে কার্তিক তখনই
আগুনে আরও একটু ঘি ঢেলে দেয়। সে বলে, আমার প্রেমিকাকে বিয়ে করাটা অত্যন্ত প্রয়োজনীয়। কারণটা হচ্ছে সে ৩ মাসে প্রেগনেন্ট। এই কথাটা শুনে অনিতার বাবা নিজেকে আর ধরে রাখতে পারে না। তার কারে থাকা একটা গান বের করে সে সাথে সাথেই কার্তিককে শুট করে মেরে ফেলে। আর এই গানটা আসলে অনিতার বাবার নয়। এই গানটা তার গাড়ির ভেতরে কিভাবে এলো সেটা সে নিজেও জানে না। কিন্তু সে কিছুক্ষণ আগে এই গানটা দেখতে পেয়েছিল। আর সেই গানটা দিয়ে সে কার্তিককে মেরে ফেলে। এরপরেই কার্তিকের লাশটা রাস্তায় ফেলে দিয়ে সে গাড়ি নিয়ে চলে আসে ম্যারেজ কোর্টে। কিন্তু সেখানে আসার পরে সে আরও বেশি অবাক হয়ে যায়। অনিতার বাবা দেখতে পায় অনিতা ম্যারেজ কোর্টে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করছে। এটা দেখে সে হতবাক হয়ে যায় আর বুঝতে পারে অনিতার বয়ফ্রেন্ড ভেবে যে কার্তিককে সে খুন করেছে সে আসলে অনিতার বয়ফ্রেন্ড বা প্রেমিকা ছিল না। সে অন্য কোনো মেয়ের প্রেমিকা ছিল, যে ম্যারেজ কোর্টে এসে তাকে বিয়ে করতে চাইছিল। আর এটা দেখে অনিতার বাবা একেবারেই ভেঙে পড়ে। অনিতা অন্য একটি ছেলেকে বিয়ে করছে জোর করে। এতে অনিতার বাবার যতটা না কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে সে নির্দোষ একটা ছেলেকে মেরে ফেলছে, অন্য একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলেছে। আর এই আফসোসের কারণে সে ভেতরে ভেতরে ছারখার হয়ে যেতে থাকে। তখনই অনিতার বাবা অন্য একটি মেয়েকে দেখতে পায় যে তার প্রেমিকের জন্য সে ম্যারেজ কোর্টে অপেক্ষা করছিল। কিন্তু তার প্রেমিক গত ৩০ মিনিট ধরে তার ফোন রিসিভ করছিল না। আর তখনই অনিতার বাবা বুঝে যায় সেই ছেলেটা ছিল কার্তিক, যে এই মেয়েটাকে ম্যারেজ কোর্টে এসে তাকে বিয়ে করতে চাইছিল। কিন্তু সে তাকে নির্দয়ভাবে খুন করে মেরে ফেলেছে। এদিকে মেয়েটি তার প্রেমিকের জন্য অপেক্ষা করছিল আর কাঁদছিল। সে বুঝতে পারছিল না ছেলেটা না আসলে সে মেয়েটির কি হবে। অন্যদিকে ভেতরে ভেতরে অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছিল অনিতার বাবা। এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু অনিতার বাবার গাড়িতে সেই গানটা এলো কি করে? আসলে গানটা যদি তখন কারের ভেতরে না থাকতো হয়তোবা কার্তিক এখনো জীবিত থাকতো। তাই এই গানটা কি করে সেখানে আসলো সেটার উত্তর একটু পরেই পেয়ে যাবেন। এরপরেই সাবিত্রীকে দেখানো হয়। সেই ঘটনার পরে সাবিত্রী একেবারেই ভেঙে পড়েছিল। শুধু সাবিত্রীই নয়, তার মেয়ে আরতিও অনেক ভেঙে পড়েছিল। সে বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছিল। সে কয়েকবার সুইসাইডও করতে চেয়েছিল। কিন্তু সাবিত্রী নিজের মেয়েকে এমন অবস্থায় কোনোভাবেই দেখতে পারছিল না। আর এজন্য ভেতরে ভেতরে তার প্রচণ্ড জেদ হতে থাকে। আর একটা সময় সেই জেদের বসেই সে এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা সব অন্যায়কারী মানুষের সাথেই হওয়া উচিত। সে সেই গানটা নিয়ে নেয়। সেই গানটা নিয়ে সাবিত্রী বের হয়ে পড়ে এবং যাজ্ঞুকে কল করে আর বলে, আমি মূর্তিকে খুন করতে চাচ্ছি। আমি চলে যাওয়ার পরে তুমি আমার মেয়ে আরতিকে দেখো। এরপরই সাবিত্রী মূর্তির সামনে এসে কোনো কথা না বলে সরাসরি গুলি করে তাকে মেরে ফেলে। আর এভাবেই মূর্তি তার অন্যায়ের সাজা পায়। কিন্তু তখনই মূর্তির লোকেরা সাবিত্রীকে মারার জন্য উঠে পড়ে লাগে। ঠিক তখনই সময় মতো যাজ্ঞু সেখানে চলে আসে আর মূর্তির লোকদের মেরে সে সাবিত্রীকে বাঁচিয়ে নেয়। তখনই মূর্তির রাইট হ্যান্ড রবি সেখানে চলে আসে এবং মূর্তির গ্যাংয়ের লোকদের কন্ট্রোল করতে থাকে। আসলে রবি এমনিও চাইতো না যে মূর্তি বেশি দিন বেঁচে থাকুক, কারণ সে তাকে তেমন পছন্দ করত না। রবি আসলে অপেক্ষাই করছিল মূর্তি কবে মারা যাবে এবং সে এই গ্যাংয়ের লিডার হয়ে যাবে। আর সেই সুযোগটা তার সামনে চলে আসে। এই জন্য সে যাজ্ঞু এবং সাবিত্রীকে সেখান থেকে চলে যেতে বলে। আর তার লোকগুলো মিলে মূর্তির লাশটা একটা কাপড়ে পেঁচিয়ে ব্রিজের ওপর থেকে ফেলে দেয়। এখানেও একটা প্রশ্ন থেকে যায় যে সাবিত্রী সেই গানটা কি করে পেল। আর এখানেও এই কাহিনীটি শেষ হয়ে যায় প্রশ্ন রেখেই। এরপরে আবারও মাধবীকে দেখানো হয়। মাধবী ভাবতে থাকে তার হাজবেন্ড যদি গে হয় তাহলে তার সাথে ইন্টিমেট কেউ হয়েছিল, সে প্রেগনেন্ট হলো কি করে। মাধবী প্রথমে সম্পদকে সন্দেহ করতে থাকে, কারণ সম্পদ প্রথম দিন থেকেই তার দিকে কুনজর দিয়েছিল। সে ভাবতে থাকে রাতের অন্ধকারে সম্পত্তি হয়তোবা তার সাথে ঘনিষ্ঠ হয়েছিল, তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। কিন্তু আরবিন্দের কাছ থেকে জানতে পারে সম্পদ তো গে, সেও নারীদের প্রতি আকর্ষণ অনুভব করে না। তাহলে তার সাথে ঘনিষ্ঠ হয়েছিল কে? তখনই মাধবী বুঝতে পারে সেই বাড়িতে আরবিন্দ এবং সম্পদ ছাড়া আর মাত্র একজন পুরুষ রয়েছে, সেটা হচ্ছে মাধবীর শ্বশুর। আর তখন সে বুঝতে পেরে যায় মাধবীর শ্বশুরই তার সাথে ঘনিষ্ঠ হয়েছে রাতের আধারে। আর এটা মাধবীর শ্বশুর একটা সময় স্বীকার করে নেয়। মাধবীর সাথে মাধবীর শ্বশুরই এমনটা করত এটা মাধবী বিশ্বাসই করতে পারে না। আর সে ভাবতে থাকে সে কেন টের পেল না। তখনই এই প্রশ্নের উত্তরটাও সে পেয়ে যায়। আসলে মাধবীর খাবারের সাথে প্রতিদিনই তার শাশুড়ি ঘুমের ওষুধ মিশিয়ে দিত, যার ফলে মাধবী খাবার খাওয়ার পরপরই একরকম বেহুশ হয়ে যেত। আর ওই সুযোগে মাধবীর শ্বশুর তার সাথে ঘনিষ্ঠ হতো।
অর্থাৎ এই কুকর্মের সাথে মাধবীর শাশুড়িও জড়িত ছিল। কিন্তু কেন? তারা তার ছেলের বউয়ের সাথে এমনটা কেন করছে? আসলে যেহেতু আরবিন কে, আর এটা যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে সমাজে তাদের মানসম্মান শেষ হয়ে যাবে। আর আরবিন যেহেতু গে, তাই সে তার বংশের প্রদীপ সামনে বাড়িয়ে নিয়ে যেতে পারবে না, আর কোনো বংশের প্রদীপ জন্ম দিতে পারবে না। আর এই জন্য আরবিনদের বাবা মা পুরো দায়িত্বটাই নিজেদের কাঁধে তুলে নেয়, আর এমন একটা ঘৃণ্য কাজ করে বসে। এই সব কিছু শোনার পরে হতবাক হয়ে যায় মাধবী। মাধবী দৌড়ে হসপিটালে চলে আসে, আর সেই বেবিটা অ্যাবর্শন করে ফেলে। বাড়িতে আসার পরে মাধবীর শ্বশুর এবং শাশুড়ি তার কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে উল্টো মাধবীকে তারা টর্চার করতে থাকে। বলে বংশের প্রদীপ সে নষ্ট করে ফেলেছে, বংশের মানসম্মান সে শেষ করে দিয়েছে। আর এতে মাধবী প্রচণ্ড রেগে যায়। তখনই মাধবী খেয়াল করে তার ব্যাগের ভেতরে একটা গান। সেই গানটা কোথা থেকে এসেছে সে সেটা জানে না। এমনিতেই তো মাধবী রেগেছিল, তার উপরে গানটা হাতে পেয়ে তার রাগটা আরও বেশি বেড়ে যায়। ফলে একটা সময় হঠাৎ করেই সে তার শাশুড়ি এবং শ্বশুরকে গুলি করে সেখানেই মেরে ফেলে। আর এই ঘটনার ভেতরেও এই গানটা কোথা থেকে এলো সেটা জানা যায় না। এরপরে রাজার ঘটনা দেখানো হয়। সে কিরণ নামে সেই মহিলাকে মেরে ফেলেছে, খুন করে ফেলেছে। কিন্তু এখন রাজার বস তাকে টাকা দিতে গড়িমসি করছে। আর এই মার্ডারে রাজা নয়, তার এক বন্ধুও সামিল ছিল, অর্থাৎ দুজনে মিলেই মার্ডারটা করেছে। তাই টাকাটাও দুজনে মিলেই পেত। কিন্তু রাজার বস রাজার সেই বন্ধুকে সেখানেই মেরে ফেলে, যাতে তাকে টাকা দিতে না পায়। এবং রাজার বস রাজাকে বলে, তোমার এই টাকার কোনো অধিকার নেই, তুমি চলে যাও আর আমাকে নামিয়ে দিয়ে যাও। রাজাও বুঝতে পারে তার স্ত্রী রিচেলের জীবন বাঁচাতে হলে তাকে তার বসকেই খুন করে ফেলতে হবে। তাই তার কাছে থাকা গানটা দিয়ে সে তার বসকে খুন করে ফেলে, আর টাকার ব্যাগটা নিয়ে সে হসপিটালে চলে আসে। কিন্তু ডক্টরের কাছ থেকে সে জানতে পারে রিচেলকে যে মহিলা কিডনি দেওয়ার কথা ছিল, অর্থাৎ যে কিডনি ডোনার, তাকে খুন করে ফেলা হয়েছে। এবং সেই ডক্টরের কাছ থেকে সেই মহিলার সব বিবরণ শুনে রাজা বুঝতে পেরে যায় সে যে মহিলা অর্থাৎ কিরণকে খুন করেছে সেই মহিলাই ছিল, অর্থাৎ সেই কিরণই ছিল তার স্ত্রী রিচেলের কিডনি ডোনার। আর কিছুক্ষণ পরেই টিভিতে কিরণের সেই মার্ডারের নিউজটা দেখানো হয়। আর সেই নিউজ দেখে ডক্টরের কাছ থেকে কনফার্ম হয়ে যায় যে এই কিরণই রিচেলের কিডনি ডোনার ছিল, যাকে সে খুন করে ফেলেছে। এদিকে কিডনির অভাবে রিচেলও সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে রাজা এসব কিছু দেখার পরে একেবারে ভেঙে পড়ে। সে তার স্ত্রী রিচেলকে বাঁচানোর জন্য এত কিছু করল, কিন্তু তারপরও শেষমেশ তার ভালোবাসার মানুষকে সে আর ধরে রাখতে পারল না। তারই একটা ভুলের কারণে সে মারা গেছে। আর এই ভেবে সে একেবারে ডিপ্রেশনে পড়ে যায়। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে রাজাকে ধরার জন্য। রাজা পুলিশ দেখে তাদের দিকে গান তাক করে, আর এর ফলে পুলিশ তাকে শুট করে সেখানেই মেরে ফেলে। আর রাজার হাত থেকে গানটা পড়ে যায়। রাজা সেখানেই মারা যায়। আর এখানে এই ঘটনাটা শেষ হয়ে যায়। আর এরপরেই দেখানো হয় প্রত্যেকটা ঘটনায় সেই গানটা কি করে আসলো। রংরাজ যখন সুদর্শনকে মারার পরে ভয়ের কারণে সেই গানটা ব্রিজ থেকে ফেলে দিয়েছিল, আর সেই গানটা থার্মাকল বক্সে ভেসে ভেসে একটা পাড় এসে ঠেকেছিল। আর সেখান থেকে একজন সেই গানটা তুলে নেয়। সেটা আর কেউ ছিল না, সাবিত্রী ছিল। এরপরে সাবিত্রী প্রতিশোধ নেওয়ার জন্য সেই গানটা দিয়ে মূর্তিকে খুন করে ফেলে। আর এই খুনটা লুকানোর জন্য মূর্তির রাইট হ্যান্ড রবি সাবিত্রীর হাত থেকে সেই গানটা নিয়ে র্যান্ডম একটা কারে ফেলে দেয়, যাতে করে পুলিশ সেটা খুঁজে না পায়। আর দেখা যায় সেই র্যান্ডম কারটা ছিল অনিতার বাবার। অনিতার বাবা এরপরে হঠাৎ করেই তার গাড়ির ভেতরে গান দেখতে পায়। আর এরপরে একটা সময় রেগে গিয়ে সেই গান দিয়ে সে কার্তিককে খুন করে বসে। এদিকে অনিতার বাবা যখন ম্যারেজ কোর্টে সেই গাড়ি এবং গান নিয়ে পৌঁছায়, তখন অনিতার বাবার গাড়িটা চুরি করে নিয়ে যায় একটা লোক, সেই গানটা সহ। আর সেই লোকটা আর কেউ নয়, রাজার বন্ধু। আর সেই গাড়ি এবং গান দিয়েই তারা খুন করে কিরণকে। রাজা সেই গানটা দিয়ে দুটো খুন করার পরে যখন হসপিটালে আসে, সে ভয় পাচ্ছিল পুলিশ তাকে ধরে ফেলবে। আর এই জন্য ভয়ে সেই হসপিটালে বসে থাকা একটি মেয়ের সাইড ব্যাগে সেই গানটা লুকিয়ে ফেলে। আর সেই মেয়েটি ছিল মাধবী। আর এরপরে মাধবী সেই গানটা দিয়ে তার শ্বশুর এবং শাশুড়িকে খুন করে ফেলে। আর এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। এভাবেই দেখানো হয় একটি গানের মাধ্যমে পুরো 4টা মানুষের জীবন বদলে গিয়েছিল।